ওয়েলকাম ব্যাক টু লার্নিং পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে এটা আমাদের তৃতীয় ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা গণপরিষদ কেন গঠন হলো, কিভাবে গঠন হলো, তার আসন সংখ্যা কোথায় কিভাবে বন্টিত হলো, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব যে কিভাবে এই গণপরিষদ ধাপে ধাপে ভারতের বর্তমান সংবিধানকে তৈরি করেছে। তো এই গণপরিষদ বেসিক্যালি একাধিক অধিবেশনের মাধ্যমে দীর্ঘ আলাপ আলোচনা, বিতর্ক সভা, চর্চার মাধ্যমে ভারতীয় সংবিধানকে গড়ে তুলেছিল। তো প্রথম যে অধিবেশনটা হয়েছিল, এখান থেকে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আসে যে কোন অধিবেশনে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল বা কত তারিখে হয়েছিল সেগুলো। তো আমাদের গণপরিষদের প্রথম অধিবেশনটি হয় 1946 সালের 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর এই অধিবেশনটি কোথায় হয়েছিল? দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল। এবং এই অধিবেশনটি টানা 23 তারিখ অবধি চলে, অর্থাৎ 9ই ডিসেম্বর শুরু হচ্ছে, 23শে ডিসেম্বর অবধি চলছে। প্রথম অধিবেশন কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস কি, মুসলিম লীগ এবং তার সদস্যরা এতে যোগদান করেননি। কারণ কি, তারা মনে করতেন যে যেহেতু মুসলিম হিন্দু কংগ্রেসের লোকেরা এর মধ্যে আছে, তো ওনাদের মনে হয়েছিল যে মুসলিমদের দাবি দাওয়াগুলো হয়তো এইখানে ঠিক মান্যতা পাবে না, তাই তারা সেখানে যোগাযোগ বা কোনোভাবে যোগদান করেননি। এরপর আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই গণপরিষদ যে এত বড় একটি সভা ছিল, সেই সভা কিভাবে পরিচালনা করতো, কে চেয়ারম্যান ছিল, হেড কারা ছিলেন। তো অস্থায়ীভাবে প্রথমে চেয়ারম্যান করা হলো সচিদানন্দ সিংহ বা সিনহাকে। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এরপরে আসছে যে কার প্রস্তাবে তিনি আর কি অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হয়েছিলেন, সেটা হচ্ছে কংগ্রেসের সেই সময় সভাপতি JB কৃপানীল। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে সচিদানন্দ সিনহাকে অস্থায়ীভাবে সভাপতি করা হোক। এরপর 11ই ডিসেম্বর, অর্থাৎ 1946 সালের 11ই ডিসেম্বর, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হচ্ছে। এবং ঠিক তার পরের দিনই বিভিন্ন কার্য বিবরণী কমিটি তার মেম্বার গুলোকেও ডিসাইড করা হচ্ছে। এরপর 13ই ডিসেম্বর, খুব গুরুত্বপূর্ণ এটি, 13ই ডিসেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী, মানে তখনও প্রধানমন্ত্রী উনি হননি, জওহরলাল নেহরু, উনি ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত কয়েকটি প্রস্তাব নিয়ে আসে। সেই প্রস্তাবটি অবজেক্টিভ রেজলিউশন নামে খুব বিখ্যাত। এবার এই অবজেক্টিভ রেজলিউশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেটা হচ্ছে, সেখানে প্রথমবারের জন্য ভারতবর্ষকে বলা হচ্ছে ভারতবর্ষ একটি সার্বভৌম ক্ষমতার অধিকারী গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ। অর্থাৎ আমাদের অথরিটি সুপ্রিম, আমরা কোনো বাইরের দেশের প্রভাবে প্রভাবিত হয়ে দেশের কোনো সিদ্ধান্ত নেব না, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব, গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেব, এবং জনগণ আমাদের মূল ক্ষমতার উৎস হবে। এবং সেখানে আরো একটি কথা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ আমরা কোনো রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নেই, যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমাদের একটি কেন্দ্রীয় সরকার হবে এবং একাধিক আঞ্চলিক সরকার হবে, এদের মধ্যে ক্ষমতা বন্টন করে থাকবে, অর্থাৎ এই সিস্টেমটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আরো কি বলছেন, তিনি বলছেন যে ভারতের জনগণ হচ্ছে সরকারের ক্ষমতার মেন উৎস, ক্ষমতা ও কর্তৃত্বের উৎস হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণ তার প্রতিনিধি পাঠাবে এবং সেই প্রতিনিধি জনগণের হয়ে সিদ্ধান্ত নেবে। সেই প্রতিনিধিরা বেসিক্যালি ক্ষমতাটা কোথার থেকে পাচ্ছে? জনগণের হাত থেকে পাচ্ছে, জনগণের ভোটের থেকে পাচ্ছে। এরপরে তিনি আরো কি বললেন, যে সাধারণ মানুষের জীবনে, সাধারণ ভারতীয়দের জীবনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতে হবে, কোনো রকমের বৈষম্য রাখা চলবে না। এরপরে আসছে দ্বিতীয় অধিবেশন। গণপরিষদের এই দ্বিতীয় অধিবেশনে যে অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাবগুলো নেহেরু প্রথমে আর কি পেশ করেছিলেন, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং গৃহীত হয়। এরপরে তৃতীয় অধিবেশনে যে ইউনিয়ন বিভিন্ন তার কি ক্ষমতা থাকবে, সেই সমস্ত যে আলোচনা হবে, সেই কমিটি এবং আমাদের যে মৌলিক অধিকার, কমিটিগুলোর মৌলিক অধিকার, এই ধরনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। এবার চতুর্থ অধিবেশনে 3 নম্বর অধিবেশনে যে কমিটিগুলোর কথা বলা হয়েছিল, সেই কমিটিগুলোর রিপোর্ট এবং আমাদের দেশের জাতীয় পতাকা কি রঙের হবে, কি আকৃতির হবে, কে সেটা ডিজাইন করবে, যাবতীয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কত? 4 নম্বর অধিবেশনে। 5 নম্বর অধিবেশনে
ফাইনালি বলা হচ্ছে যে গণপরিষদের একটা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থা। এটা কোনো ব্রিটিশদের তৈরি কোনো সংস্থা নয়, এটা একদমই সার্বভৌম ক্ষমতার অধিকারী একটি সংস্থা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যে ভারতের কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন? উত্তরটা হচ্ছে জি.ভি. মবলঙ্কর। জি.ভি. মবলঙ্কর ছিলেন ভারতের কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যক্ষ। কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট। এরপরে আসছে যে খসড়া কমিটির গঠন ও কার্যাবলী। যে সংবিধান লেখার কাজটা স্পেশালি করেছিল এই খসড়া কমিটি, বা ইংরেজিতে যাকে বলে ড্রাফটিং কমিটি। তো 1947 সালের 29শে আগস্ট এই কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটির সভাপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরকে। এবং এখানের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে এ.এন. গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে.এম. মুন্সি, ডি.পি. খৈতান, বি.এল. মিত্র, সৈয়দ মোহাম্মদ শাহিদুল্লাহ। তো বেসিক্যালি এখান থেকে শর্ট প্রশ্ন, মানে ইজি আসলে তো ওটাই আসবে যে সভাপতি কে ছিলেন, এবং যদি একটু প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে আসবে হয়তো নামগুলো দিয়ে বলবে এদের মধ্যে কারা সদস্য ছিলেন বা কারা সদস্য ছিলেন না। তাই প্রত্যেক কটা নাম ভালো করে দেখে যেতে হবে এক্সামের আগে। এরপরে আসছে যে এই খসড়া কমিটি কিভাবে কাজ করছিল। তো 1947-এ এটি গঠন হচ্ছে। এরপরে ঠিক তার পরের বছর 1948-এ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, মানে তখন হয়তো ভাষা দিবস সেভাবে হয়নি, হ্যাঁ তারপরেই হয়েছিল, যাই হোক। তো 1948-এর 21শে ফেব্রুয়ারি সংবিধানের প্রথম খসড়া পেশ করছে। অর্থাৎ আমাদের সংবিধানে কত কি ধারা থাকবে, সেই ধারাগুলোতে কি নিয়ে আলোচনা করা থাকবে, সেই রিলেটেড যে মেন আমাদের প্রথম খসড়া পেশ হচ্ছে কবে? 1948-এর 21শে ফেব্রুয়ারি। এবং তখন টোটাল ওই খসড়া সংবিধানে 315টি ধারা বা আর্টিকেল এবং 13টি তফসিল বা শেডিউলের উল্লেখ করা হলো। কটি ধারা? 315টি ধারা। কটি শেডিউল? 13টি শেডিউল। এরপরে দীর্ঘ আরো বেশ কয়েক মাস ধরে আলাপ আলোচনা চললো। তারপরে ফাইনালি সংবিধান গৃহীত হলো কবে? 1949-এর 26শে নভেম্বর সংবিধান আমাদের গৃহীত হয়ে যাচ্ছে। তো প্রথম খসড়া পেশ হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে, প্রথম সংবিধান গৃহীত হচ্ছে অর্থাৎ সবাই একসেপ্ট করে নিচ্ছে গণপরিষদের সভাতে কবে? 26শে নভেম্বর। এবং তখন ফাইনালি ধারা বা আর্টিকেল সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 315 থেকে 395, এবং তফসিল বা শেডিউল 13 থেকে কমে দাঁড়াচ্ছে 8টি তফসিলে। এবং এরপরে ফাইনালি যে আমাদের ফাইনাল কনস্টিটিউশনটা তৈরি হলো, সেটা কবে কার্যকর হলো? 1950-এর 26শে জানুয়ারি, যেটা আমাদের সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস বলে আমরা সেলিব্রেট করে থাকি। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যখন আমাদের সংবিধানের ফাইনাল ড্রাফটটা যখন আমাদের গৃহীত হচ্ছে, কার্যকর হচ্ছে, সেই সময়ই 1950-এ 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমাদের প্রথম দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হচ্ছে। এরপরে আসছে যে গণপরিষদের মূল্যায়ন বা গণপরিষদের কোন কোন জায়গায় কাজের খামতি ছিল বা কি বেসিক্যালি ক্রিটিক কি ছিল। তো প্রথমত ছিল যে আমরা জানি যে গণপরিষদের একটা অংশ নির্বাচিত ছিল না, তারা মনোনীত ছিল, যে দেশীয় রাজাদের প্রতিনিধিরা এসেছিল। তো এবার স্বাভাবিকভাবে সেটা তো আর গণতান্ত্রিক প্রসেসে তারা আসেননি। তো ওটা অনেকে ক্রিটিসাইজ করেছে যে এটা খুব অগণতান্ত্রিক পদ্ধতি। এছাড়াও আর এর অন্যতম বড় ক্রিটিসিজম ছিল যে এটা হিন্দু প্রধান গণপরিষদ ছিল, যার জন্যই ডক্টর বি.আর. আম্বেদকর এবং মুসলিম লীগ বেঁকে বসেছিল যে এখানে মেজরিটি মেম্বাররাই তো হিন্দু, তো হিন্দুদের মতামত, হিন্দু ধর্মের মানুষের মতামতের প্রাধান্যটাই এখানে বেশি পাবে। তো এ নিয়ে কয়েকজন কমেন্ট্রি করেছেন, যেমন ভাইকাউন্ট সাইমন, তিনি বলছেন যে গণপরিষদকে বলছেন যে বডি অফ হিন্দুজ, অর্থাৎ হিন্দুদের একটা সংস্থা বলে উনি আর কি কটাক্ষ করছেন বা সমালোচনা করছেন। কে বলছেন? ভাইকাউন্ট সাইমন। কি বলছেন? হিন্দুদের সংস্থা গণপরিষদ। এছাড়া আরেকটা এর ক্রিটিসিজম ছিল যে এটাকে বলা হচ্ছিল যে আইনজীবীদের স্বর্গরাজ্য, যে টোটাল মেম্বার ছিল 21 জন গণপরিষদের, আর সেই 21 জনের মধ্যে 11 জনই উকিল ছিল, মানে আমাদের নেহরু কিন্তু উকিল ছিলেন। তো এই কথাটা কে বলেছেন? আইনজীবীদের স্বর্গরাজ্য আইভার জেনিংস। তো আইভার জেনিংস এর ওপিনিয়ন গুলো বা ওনার যেই কমেন্ট্রি গুলো আছে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে, সেগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রশ্নগুলো আসছে। তো লয়ার্স প্যারাডাইস বা আইনজীবীদের স্বর্গরাজ্য কে বলেছে গণপরিষদকে? আইভার জেনিংস। এরপরে আসছে আরেকটি ক্রিটিসিজম যে
এখানে কংগ্রেস পার্টির একটা আধিক্য ছিল। আমরা জানি যে মোস্ট অফ দ্য মানে অ্যারাউন্ড 80% সিট কংগ্রেস পার্টি ছিল যখন আর কি মুসলিম লীগ পুরোটাই পার্টিশনের পর বেরিয়ে গেল। তো সেখানে অন্য কমিউনিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দলগুলো সেভাবে প্রতিনিধি ছিল না। তো এর জন্য হতো কি যে কংগ্রেসের ইচ্ছাটাই প্রথম প্রাধান্য পেত, সর্বাধিক প্রাধান্য পেত। তো এর জন্য গ্রেনভিল অস্টিন উনি ভারতের গণপরিষদকে বলছেন যে গণপরিষদই ছিল কংগ্রেস আর কংগ্রেসই ছিল ভারত। কারণ কি দ্বিতীয় সেভাবে ওপিনিয়ন কিছু ছিল না। আমরা জানি যে মাত্র 1-2 সিট কমিউনিস্ট পার্টির লোকেরা পেয়েছিল। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট খুব টার্ম আসছে, সেটা হচ্ছে কংগ্রেস অলিগার্কি। অলিগার্কি মানে অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, এটা আর কি। তো কেন বলা হচ্ছে যে আমরা জানি যে গান্ধীজির ভারতীয় রাজনীতিতে এবং স্পেশালি কংগ্রেসে জয়েন করার আগে অব্দি কংগ্রেস একটা খুব অভিজাত শ্রেণীর পার্টি ছিল, যে জমিদার বা বড় বড় উকিল, বড় বড় শিক্ষিত, বিদেশে আর কি গিয়ে পড়াশোনা করতে পারে, এরকম ফাইন্যান্সিয়ালি খুব আপার ক্লাস লেভেলের লোকজনই কংগ্রেস পার্টির আর কি করতো। কিন্তু সেটাকে একটা মাস পার্টি, জনগণের পার্টি করেছিলেন গান্ধীজি। তো যাই হোক, তো কংগ্রেসের বেসিক্যালি কংগ্রেস অলিগার্কি বলার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে অভিজাত শ্রেণীর লোকেরাই যেহেতু কংগ্রেসের প্রতিনিধি ছিল, তাই সেখানে গান্ধীজির যে মানে গ্রামের মানুষ, দরিদ্র মানুষ নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেগুলোর খুব একটা প্রতিফলন দেখা যেত না। তো বেসিক্যালি এই গ্রেনভিল অস্টিন এনার কোটেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা পৃথিবীর সব দেশের কম বেশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে ওনার ক্রিটিসিজম রয়েছে, ওনার ক্রিটিক রয়েছে। তো এই গ্রেনভিল অস্টিনই বলছেন যে গণপরিষদটা পুরোই কংগ্রেসদের ডমিনেশনে ছিল এবং কংগ্রেস কখনোই গান্ধীর মত পথে চলতেন না। কংগ্রেস তার অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার চেষ্টাতেই চলতো। তো এখানে আরেকটা আসছে যে আমরা জানছি যে কংগ্রেসের মধ্যে বড় লোক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, জমিদার শ্রেণীর লোকজন আছে। তো স্বাভাবিকভাবে এরা কি দেশের একদম দুস্থ গরিব মানুষের সাংঘাতিক কিছু ভালো পরিবর্তন চাইবে? মানে সাংঘাতিক পরিস্থিতি, পরিকাঠামো বদলে যায় এমন সিস্টেম কিন্তু তারা চাইবে না। তারা চাইবে যে তাদের শ্রেণী স্বার্থটা কি করে আরো টিকে থাকে সেই ব্যবস্থা করতে। তো বেসিক্যালি একটা বড় ক্রিটিসিজম এটাই গণপরিষদের, যেখানে প্রচুর দক্ষিণপন্থী বুর্জোয়া বড়লোক শ্রেণীর লোকজন ছিল এবং তাদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা শ্রমজীবী মানুষের স্বার্থটাকে জেনে বুঝে উপেক্ষা করেছে। মানে আমরা যদি দেখি ভারতের সংবিধানের শুরু থেকেই কিন্তু বিভিন্ন শ্রম বিল, শ্রম কোড, আইন ছিল যেগুলো শ্রমিকদের, খেটে খাওয়া মানুষদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছিল। বাট আনফর্চুনেটলি তারপরেও ইভেন স্বাধীনতার আজকে 80 বছর হয়ে গেল, তারপরেও আমরা কিন্তু দেখছি যে 8 ঘন্টার কাজের বদলে 10 ঘন্টা 12 ঘন্টা মানুষ কাজ করতে বাধ্য হচ্ছে। তার জন্য সে কোনো এক্সট্রা পে পাচ্ছে না, বিভিন্ন ভাবে সে এক্সপ্লয়েড হচ্ছে, শোষিত হচ্ছে কাজের ক্ষেত্রে। কারণ কি কখনো সেই সংবিধান পরিষদের জেনুইন ইচ্ছেটাই ছিল না যে শ্রমজীবী মানুষের আমাকে স্বার্থ রক্ষা করতে হবে। এরপরে আরেকটা এই ক্রিটিসিজমের এখানে একজন গুরুত্বপূর্ণ নাম আসছে যে দামোদর শেঠ। সেই দামোদর শেঠ বলছেন যে ভারতীয় সংবিধানকে উনি বলছে যে পুঁজিপতিদের মহাসনদ, অর্থাৎ বড় লোকরা, একদল বড় লোক বসে গেছে, তারা কি করে নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে হয় সেটা নিয়ে আর কি একটা সভা তৈরি করেছে, এটাকে এই পুঁজিপতিদের মহাসনদ বলছেন কে? দামোদর শেঠ। এছাড়া এই গণপরিষদকে বুর্জোয়া জমিদারদের সংবিধান, মানে ভারতের সংবিধানকে বুর্জোয়া জমিদারদের সংবিধান কে বলছেন? AR দেসাই এবং DN সেন। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।